গ্রীষ্মের অসহ্য গরমের দিনগুলো প্রায় বিদায় নিতে চলেছে। প্রাইভেট ড্রাইভের স্কোয়ার হাউসের বাড়িগুলোর চারধার তন্দ্রালো নিস্তব্ধতায় ঘিরে রেখেছে। বাড়ির সামনে লনে রাখা গাড়িগুলো ঝকঝকে তকতকে নয়, বরং ধুলোয় মলিন হয়ে দাঁড়িয়ে আছে। গাড়িগুলো শুধু নয়, বাড়ি সংলগ্ন লন, বাগানগুলো রোদের তাপে শুকিয়ে গিয়ে বিবর্ণ, পান্নার মতো সবুজ দেখাচ্ছে না আর। অনাবৃষ্টি ও জলের অভাবের জন্য সরকার মোটা পাইপ দিয়ে গাড়ি ধোয়া, বাগানে লনে জল দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে। প্রাইভেট ড্রাইভারের বাসিন্দারা বাইরের জানালা খুলে মৃদুমন্দ ঠান্ডা হাওয়ার আশায় গৃহবন্দী হয়ে বসে আছে। সকলেই যখন বাড়িতে, তখন শুধুমাত্র একটি কিশোর 4 নম্বর বাড়ির জানালার কোণে বাগানে চিৎপাট হয়ে শুয়ে রয়েছে। ছেলেটির শীর্ণ চেহারা, মাথার চুল কালো, চোখে চশমা, বয়সের তুলনায় একটু যেন বড় দেখায় অপুষ্টিজনিত চেহারায়। ওর পরনের জিন্সটা জীর্ণ আর নোংরা, টি শার্টের অবস্থাও তেমনি ঝোলা ঝোলা বিবর্ণ। ওর জুতোর অবস্থাও তেমনি, তলাটা খুলে গেছে। প্রতিবেশীরা হ্যারি পটারকে তাই পছন্দ করে না। ওরা মনে করে ছেলেটার অপরিচ্ছন্ন হয়ে থাকার জন্য আইনত শাস্তির প্রয়োজন। কিন্তু হ্যারি পটার তো পাড়া প্রতিবেশীর সামনে ঘুরে বেড়াচ্ছে না। ও সকলের দৃষ্টির বাইরে বিরাট হাইড্রেঞ্জিয়ার ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। সন্ধেবেলা হাঁটা চলার সময় কেউ তাকে দেখতে পাচ্ছে না। একমাত্র আক্কল ভার্নার অথবা আন্টি পেটুনিয়া যদি জানালা দিয়ে মুখ বাড়ান, তো ও বাগানে শুয়ে আছে দেখতে পাবেন। সকলের দৃষ্টি এড়িয়ে ওইভাবে শুয়ে থাকাটা হ্যারি পটারের মনে হয় ভালোই। ওকে তো ধন্যবাদ দেওয়া উচিত। উত্তপ্ত কঠিন মাটিতে শুয়ে থাকা খুবই অস্বস্তিকর হলেও আশেপাশের সকলের কথা ও শুনতে পাচ্ছে। ওকে দেখতে পেয়ে দাঁত কিরমির করে নানা বিরক্তিকর প্রশ্ন করতে পারছে না, তাই টেলিভিশনের খবরও শুনতে পাচ্ছে। বসবার ঘরে চুপচাপ বসে টেলিভিশনে প্রোগ্রাম দেখা, খবর শোনা ওর বিরক্তিকর মনে হয়। আঙ্কেল আর আন্টি ওকে দেখলেই এমন এমন সব প্রশ্ন করে, কথা বলে, শুনলে রাগে হাড়পিত্তি জ্বলে যায়। শুয়ে থাকতে থাকতে হ্যারির কানে এলো আঙ্কেল ভার্ননের গলা। ভালোই হয়েছে ছেলেটা নেই, কিন্তু কোথায়ও গেল বলো তো? আন্টি পেটুনিয়া নিরাশ কণ্ঠে বলল, কে জানে কোন চুলোয় বসে আছে, বাড়িতে তো নেই। কথাটা শুনে আঙ্কেল ভার্নন ঘোত ঘোত করে বলল, ওর কোনো কিছুতেই মন নেই। কি করে কোথায় যায় ডডলি পর্যন্ত জানে না। দেশের কে প্রধানমন্ত্রী তাও বোধহয় জানে না। আমাদের দেশের খবরে মন নেই, মন পড়ে আছে ওর জাদুর স্কুলের খবরে। ভার্নন, আসতে বলো, জানালা খোলা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ডার্সলে পরিবারের কথা হ্যারি শুনতে পেল না। হ্যারি ঝোপের আড়াল থেকে দেখতে পেল বিড়ালপ্রেমী মিসেস ফিগ উইস্টেরিয়া ওয়াক থেকে থপথপ করে চলেছেন। যেতে যেতে আপন মনে বিড়বিড় করছেন, ভাগ্য ভালো মিসেস ফিগ ওকে দেখতে পাননি। দেখলেই বলবেন, হ্যারি চলো আমার বাড়িতে 1 কাপ চা খাবে। একটু একটু করে মিসেস ফিগ দৃষ্টির আড়ালে চলে যেতেই হ্যারির কানে এলো ভার্ননের গলা। ডাডলি বাড়িতে নেই, রোজই দেখছি বাইরে চা খায়। আন্টি বলল, বাড়িতে বসে থেকে করবেটা কি? পাড়ার সকলে বন্ধু বান্ধবরা ওকে দেখতে পেলেই ছাড়তে চায় না, সবাই ওকে দারুণ ভালোবাসে। কথাটা শুনে হ্যারি ওর হাসি খুব কষ্ট করে চেপে রাখে। আঙ্কেল আন্টি ওদের ছেলে ডাডলিকে নিয়ে গদগদ। বন্ধুরা ভালোবাসে, চা খেতে নিমন্তন্ন করে, সব বাজে কথা। এই সময় ও পার্কে রাস্তায় কতগুলো বদ বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করে ছোট নিরীহ ছেলে দেখলে তাকে ধরে মারধর করে, পেছনে লাগে। শুধু তাই নয়, রাস্তার কোনায় দাঁড়িয়ে ভালো ভালো গাড়ি যেতে দেখলে ইট পাটকেল ছোড়ে। সমস্ত গরমের ছুটির দিন এইভাবেই ডাডলি ইট পাটকেল ছোড়ে, মারধর করে কাটায়। আন্টি পেটুনিয়া টেলিভিশন চালিয়ে দিতেই হ্যারির কানে এলো, স্প্যানিশ পোর্টারদের ধর্মঘট, এই নিয়ে 2 সপ্তাহ পা দিল। ছুটি যাপনের হাজার হাজার লোক বিমানবন্দরে তাদের মালপত্র নিয়ে অসহায়ের মতো বসে রয়েছে। আঙ্কেল ভার্নন বললেন, চুলোয় যাক, সারা জীবন ওরা দিবানিদ্রাদি। বাগানে শুয়ে থাকা হ্যারি সেই খবর শুনে একটুও ভালো লাগলো না।
হলিডে মেকার্সের বিমানবন্দরে বসে থাকার চেয়ে আরও অনেক খবর, যেমন ধ্বংস, মৃত্যুর খবর যদি থাকতো তাহলে প্রথমতই সেটা জানাতো। ও বিরাট একটা নিঃশ্বাস ফেলে ঘন নীল আকাশের দিকে তাকিয়ে থাকে। গরমের ছুটির প্রতিটি দিন ওর বিরক্তিকর, একঘেয়ে লাগছে। নতুন কিছু নেই। আশ্চর্য, এখনো পর্যন্ত সব নীরব কেন? কিছু একটা ঘটছে না কেন? ব্যর্থ উত্তেজনা আসা, মাঝে মাঝে একঘেয়ে বন্ধ হয়, আবার তারই পুনরাবৃত্তি। কেন কেন এখনো কিছু ঘটছে না? ও কান পেতে রইল, প্রতীক্ষা করতে লাগলো। হ্যারি চোখ বন্ধ করল, নীল আকাশের দিকে তাকিয়ে রইল। প্রতিটি দিন ওর এমনিভাবেই কাটে। টেনশন, আশা, তারপর আবার টেনশন, কিছুটা স্বস্তি, আবার জমে ওঠা টেনশন। বড় একঘেয়ে লাগিল ওর। কামান দাগার মতো বিরাট একটা ভয়ঙ্কর শব্দ। গাড়ির তলায় শুয়ে একটা বিড়াল ঝড়ের বেগে ছুটে গেল দৃষ্টির বাইরে। আর্তনাদ, অভিশাপের শব্দ, ডার্সলের ঘর থেকে কাচের বাসন ভাঙার শব্দ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। হ্যারি লাফিয়ে উঠল। ঝুলে পড়া জিন্সের পেছনের পকেট থেকে একটা ছোট কাঠের দণ্ড টেনে নিল, খাপের মধ্য থেকে তলোয়ার টেনে নেওয়ার মতো। তড়াক করে লাফিয়ে ওঠার সময় ডার্সলের খোলা জানালার কপাটে মাথা ঠুকে গেল। শব্দ শুনে আন্টি পেটুনিয়া ঘর থেকে খুব জোরে চেঁচিয়ে উঠলেন। হ্যারির মনে হলো ওর মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। যন্ত্রণায় দু চোখ জলে ভরে গেল। ওর মাথা ঘুরতে লাগলো। সেই অবস্থাতেই ও শব্দ, আর্তনাদ কোথা থেকে আসছে জানবার জন্য উঠবার চেষ্টা করতে দুটি পুরুষ্ট লোমশ হাত খোলা জানালা থেকে ওর গলা চেপে ধরল। ওটা ফেলে দাও, কেউ দেখতে পাবার আগে ফেলে দাও বলছি। আঙ্কেল ভার্নন ঘরের ভেতর থেকে গর্জন করে উঠলেন। হ্যারি হাঁপাতে হাঁপাতে বলল, ছেড়ে দিন, খুব লাগছে। ভার্নন হ্যারির হাত থেকে দণ্ডটা কেড়ে নেবার চেষ্টা করতেই, হ্যারির দণ্ডটা ভার্ননের দিকে এগিয়ে দিতেই ভার্নন তড়িতাহতের মতো হ্যারিকে ছেড়ে দিলেন। কোনো এক অদৃষ্ট শক্তি হ্যারিকে তরঙ্গায়িত করেছে। হ্যারির মাথার ভেতর অকথিত এক তীব্র যন্ত্রণা। ও কোনো মতে হয়েও উঠে দাঁড়িয়ে চারদিকে তাকালো। কোথা থেকে সেই ভয়াল ভয়ঙ্কর শব্দ ভেসে আসছে? আশেপাশের বাড়ির লোকেরা সেই শব্দ শুনে জানালা থেকে মুখ বাড়িয়ে রয়েছে। হ্যারি দেখতে পেল। হ্যারি একটুও সময় নষ্ট না করে দণ্ডটা জিন্সের পকেটে গুজে গো বেচারার মতো তাকিয়ে রইল। আঙ্কেল ভার্নন সামনের 7 নম্বর বাড়ির দিকে তাকিয়ে বললেন, বেশ সুন্দর লাগছে সন্ধেটা। আপনি কি একটা ভীষণ শব্দ শুনেছেন? আমরা তো বেশ ভয় পেয়ে গেছি। আঙ্কেল আপন মনে শব্দটার সম্বন্ধে নানা ব্যাখ্যা করতে লাগলেন। বুঝতেই পারেননি, প্রতিবেশীরা যে যার কাজে চলে গেছে। এই ছেলে, কোথা থেকে শব্দ এলো রে? ভার্নন রাগে কাঁপতে কাঁপতে হ্যারিকে বললেন। হ্যারি উদাসীন কণ্ঠে বলল, আমি কেমন করে বলবো, আমি তো করিনি। ও ভান করে রাস্তার এধার ওধার তাকিয়ে শব্দটা কে করলো জানার জন্য তাকাতে লাগলো। আমাদের বাড়ির কাছে কেউ পিস্তলের আওয়াজ করে লোকজনদের ভয় দেখাচ্ছে। আমি জানি না, হ্যারি অবিচলিত হয়ে বলল। আন্টি পেটুনিয়া ভার্ননের পাশে এসে দাঁড়ালেন। ওর মুখেও ভয়ের ছাপ, মুখ শুকিয়ে গেছে। জানালার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলেটা কি শুনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ পেটুনিয়া, সত্যি করে বলো তো, কি করছিলে? হ্যারি নিরক্ত কণ্ঠে বলল, খবর শুনছিলাম। আঙ্কেল ও আন্টি পরস্পরের মুখের দিকে তাকিয়ে রাগত স্বরে বললেন, খবর শুনছিলে আবার কি? খবর তো সবসময় এক থাকে না, প্রতিদিনই নতুন নতুন খবর থাকে। বেশি চালাক হতে যেও না ছোকরা, আমি সত্যি কথা জানতে চাই। খবর শুনছি স্রেফ ভাওতা। ভালো করেই জানো কি করছিলে। আন্টি পেটুনিয়া ইশারায় আঙ্কেল ভার্ননকে চুপ করতে বললেন। তবুও ভার্নন বললেন, তুমি যে খবর শুনতে চাও তা আমাদের টিভি নিউজে থাকবে না। আন্টি বললেন, মিথ্যু, তাই যদি হবে তো তোমার পেঁচাটা কি করছে? খবর না নিয়ে এলো ওটা। আহা, যা বললে! এই ওটাকে আমাদের বাড়ি থেকে তারাও বলে দিলাম। ওটাই তোমার আজে বাজে খবর নিয়ে আসে। কথাটা শুনে হ্যারি জবাব দিতে ইতস্তত করল। সত্যি কথা বলে লাভ নেই। সত্যি কথাটা বলতে ওর কতটা খারাপ লাগবে আঙ্কেল আন্টি জানে না। পেঁচারা আমার কোনো খবর নিয়ে আসে না।
হ্যারি নিরস কণ্ঠে বলল। আনে না? আঙ্কেল ভার্নন দৃঢ় স্বরে বললেন। আমরা ভালো করেই জানি তুমি নানা রকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে বেড়াচ্ছ। আমাদের তুমি যতটা বোকা ভাবছ তা কিন্তু আমরা নই, আঙ্কেল ভার্নন বললেন। বাহ, বেশ নতুন কথা শুনলাম বলে মনে হচ্ছে। হ্যারির মেজাজ চড়তে শুরু করেছে। আঙ্কেল আন্টি আর কিছু বলার আগেই হ্যারি দ্রুত পায়ে লন ছেড়ে বাগান টপকে রাস্তায় দাঁড়ালো। তারপর দ্রুত পায়ে হাঁটতে লাগলো। ও বেশ, বুঝতে পেরেছ, নতুন এক বিপদ ওর সামনে এসে দাঁড়িয়েছে। বাড়ি ফিরলে আঙ্কেল আন্টির সামনে দাঁড়িয়ে কতগুলো বিশ্রী পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা ভালো করেই জানে। আরও জানে এই মুহূর্তে সেই পরিস্থিতির চেয়েও আরও অনেক জরুরি জিনিস মনের মধ্যে রয়েছে। যে পথ দিয়ে ও বারবার হেঁটে সেই পথ ধরে ও চলতে শুরু করলো। হ্যারি জানে কে বা কারা যাবার বা আসার সময় সেই ভুতুড়ে শব্দ করছে। ডিশ অ্যাপারেটিং এর শব্দ হাওয়াতে মিলিয়ে যাবার সময় ডব্বি ঠিক এই রকম বীভৎস শব্দ করেছিল। ডব্বি কি তাহলে প্রাইভেট ড্রাইভে এসেছিল? ঠিক এই মুহূর্তে কি ডব্বি ওর সঙ্গে থাকতে চাইছে? কথাগুলো ভাবতে ভাবতে হ্যারি প্রাইভেট ড্রাইভের দিকে এগোতে লাগলো। তাহলেও ব্যাপারটা খুব মাথা মুন্ডহীন মনে হলো। হ্যারি জানে ডব্বি অদৃশ্য হবার কৌশল জানে না। হ্যারি যন্ত্রচালিতের মতো হাঁটতে হাঁটতে ওর সবচেয়ে প্রিয় জায়গায় পৌঁছালো। ওর প্রতি পদক্ষেপেই মনে হলো কে যেন ওর পেছনে পেছনে চলছে। ও যখন আন্টি পেটুনিয়ার বাগানে শুয়েছিল তখন বারবার মনে হচ্ছিল কারা যেন ছায়ার মতো জাদু বলে ওর কাছাকাছি ঘোরাফেরা করছে। বারবার ও পেছনে তাকাতে লাগলো। তাহলে তারা ওর সঙ্গে কথা বলেনি কেন? কেন যোগাযোগ করছে না? লুকিয়ে রয়েছে কেন? এমনও হতে পারে সেই ভয়ঙ্কর শব্দগুলো ঐন্দ্রজালিক ছিল না। হয়তো যে জগতেও থাকে সেখানকার সামান্য ছোট একটা সংবাদের আশায় উদ্গ্রীব হয়ে দিনের পর দিন কাটাচ্ছে বলেই কি সাধারণ কিছু গোলমালের শব্দে ও হানফান করছে? আবার প্রতিবেশীদের বাড়ির কিছু ভাঙাচোরা শব্দও হতে পারে। দিনের পর দিন একঘেয়ে জীবনে হ্যারি শুধু আশাহত নয়, দারুণ অতিষ্ঠ হয়ে পড়েছে। আগামীকাল অ্যালার্ম শুনে ভোর 5টায় উঠে ডেইলি প্রফিট দেবার জন্য পেঁচাকে টাকা দিতে হবে। কিন্তু খবরের কাগজটা নেবার কি কোনো সার্থকতা আছে? ইদানিং ও কাগজটায় একবার চোখ বুলিয়ে ঠেলে সরিয়ে রাখে। যে বোকা লোকগুলো ডেইলি প্রফিট চালায় তারা ভোল্ডমর্টের আবার আবির্ভাব হয়েছে এই খবরটা যখন জানবে তখন নিশ্চয়ই শিরোনাম হবে খবরটি। আর অপেক্ষা সেই খবরটির জন্য পত্রিকা কেনা। যদি ও সত্যি ভগবান হয় তাহলে বেচারা অবশ্যই ওর প্রিয় বন্ধু রন আর হারমিওনের চিঠি নিয়ে আসবে। কিন্তু আশা করে কোনো লাভ নেই। কিছুদিন আগে ওদের কাছ থেকে ছোট একটা চিঠি এসেছিল। তোমাকে আমরা বিশেষ কারণে সবিস্তারে কিছু জানাতে পারছি না। কেন তা তুমি বোধ করি জানো। পাছে চিঠি হারিয়ে যায় সেই কারণে তোমাকে আমরা গুরুত্বপূর্ণ খবর লিখতে পারি না। আমরা এখানে খুবই ব্যস্ত আছি। ব্যস্ততার কারণেও জানাতে পারছি না। অনেক কিছু এখানে ঘটছে। দেখা হলে তোমাকে বলবো। কিন্তু দেখাটা কবে হবে সেই দিনটির কথা ওরা কেউ লেখেনি। হারমিওন অবশ্য জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠাবার সময় লিখেছিল, আমরা আশা করছি তোমার সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। কিন্তু সেই দিনটি কবে? হ্যারি চিঠিটা পড়ে একটু খুশি হয়নি। রনের বাবা মার বাড়িতে রন আর হারমিওন বেশ মজায় ছুটির দিন কাটাচ্ছে। প্রাইভেট ড্রাইভে ও যে কি কষ্টে আর মনের দুঃখে রয়েছে তা ওরা বুঝতে পারছে না। বারোতে ওরা বেশ ভালোভাবেই ছিল। জন্মদিনের কার্ডের সঙ্গে ওরা 2 বাক্স হানিডিউক্স চকলেট পাঠিয়েছিল। রাগ করে হ্যারি ওদের পাঠানো চকলেট ছুঁড়ে ফেলে দিয়েছিল। প্যাকেট পর্যন্ত খোলেনি। রাতে পেটুনিয়া আন্টির বানান শুকনো সালাদ খেতে খেতে চকলেটের প্যাকেট ফেলে দেবার কথাটা মনে করে দুঃখ পেয়েছিল। রন আর হারমিওন কি এমন কাজে ব্যস্ত? হ্যারি তাহলে কেন থাকবে না? ওদের চেয়েও অনেক শক্ত শক্ত কাজ করতে পারে সেটা কি প্রমাণিত হয়নি? বেমালুম ভুলে গেছে দুজনেই। কবরস্থানে সেড্রিকের হত্যা কে দেখেছিল? তারপর খুনি ওকে টম্ব স্টোনে বেঁধে রেখে হত্যা করতে চায়নি? ওই ঘটনা মনে রেখো না, হ্যারি নিজেকে বলল এবং
অন্তত 1000বার মন থেকে সরিয়ে দিতে চেয়েছে, কিন্তু পারেনি। শুধু রাতে বিকট নিশাস্বপ্ন দেখে তাই নয়, মাঝে মাঝে দিনে দুপুরে চোখের সামনে সেই বীভৎস কাণ্ডকারখানা ভেসে ওঠে। যেতে যেতে হ্যারি ম্যাগনোলিয়া ক্রিসেন্টে ঢুকলো। গ্যারেজের পাশে একমুখো সরু গলিটা ছেড়ে আরো সামান্য এগোলো। এইখানেই ওর প্রথম ওর ধর্মপিতা সিরিয়াসের দেখা। চিঠি সিরিয়াস পাঠিয়েছিলেন, তা ঠিক, রন আর হারমিওনের মতো দায়সারা গোছের নয়। চিঠির প্রতিটি ছত্রে ছিল ভবিষ্যৎ বিপদ সম্বন্ধে সতর্কবার্তা, সমবেদনা। কোনো মন ভোলানো কথা ছিল না। আমি জানি চিঠিটা পড়ে তুমি হতাশ হবে, তোমার শরীর মন ঠিক রাখবে, একদিন সব ঠিক হয়ে যাবে। সাবধানে থাকবে, কোনো কিছু না ভেবে চিন্তে করবে না। ভালো, খুব ভালো। ম্যাগনোলিয়া ক্রিসেন্ট ছেড়ে ম্যাগনোলিয়া রোডে পা রাখলো হ্যারি। তারপর অন্ধকার প্লে পার্কের দিকে চলল। যা কিছু করছে সবই সিরিয়াসের দেওয়া উপদেশ মতো। তারই পরামর্শ মতো জাদুঝাড়ু কোমরে বেঁধে 12র দিকে একা একা উড়ে যাবার লোভ সংবরণ করেছে। ও যতই হতাশ আর রেগে থাকুক না কেন, একদিন প্রাইভেট ড্রাইভে টিকে থাকার অবশ্যই ভালো চালচলনের তুল্য। ঝোপের মধ্যে লুকিয়ে বাগানে শুয়ে থাকার একমাত্র কারণ লর্ড ভোল্ডেমর্ট কি করছে, কি ভাবছে, কি ছক কষছে তা জানা। যাই হোক না কেন, যে মানুষটা 12 বছর আজকাবানের জাদু জেলে বন্দি থেকেছে, তার কথা মেনে চলা যন্ত্রণাদায়ক তো বটেই। তারপর জেল থেকে পালানো, তাছাড়া খুন করতে যাওয়ার অপরাধে অপরাধী প্রতিপন্ন হওয়া, চুরি করে হিপোগ্রাফ নিয়ে পালিয়ে যাওয়া তো আছেই। হ্যারি পার্কের তালা লাগানো গেটটা লাফিয়ে পার হয়ে শুকনো ঘাসের উপর দাঁড়ালো। আশেপাশের রাস্তা আর পার্কটা জনমানবহীন। পার্কের দোলনার কাছে গিয়ে দেখল ডাডলি আর তার সঙ্গপাঙ্গরা তখনও দোলনাটা অক্ষত রেখেছে। এক হাতে দোলনার একটি লোহার তার ধরে হ্যারি বিষণ্ণভাবে মাটির দিকে তাকিয়ে রইল। কাল থেকে ও আর ডার্সলেদের বাগানে লুকিয়ে থাকার সুযোগ পাবে না। খবর শোনার জন্য নতুন কোনো রাস্তার কথা ভাবতে হবে। যতক্ষণ না কোনো খবর পাচ্ছে, আগামী দিনের রাতগুলো কাটাবে অস্থিরতা আর উত্তেজনার সঙ্গে। সেডরিককে হত্যার রাতের দুঃস্বপ্ন না দেখলেও ও মাঝে মাঝে দেখে অন্ধকার এক করিডোর দিয়ে একা হেঁটে চলেছে। করিডোরের শেষ প্রান্তে একটি তালাবদ্ধ দরজা। দিনের বেলা এইসব ছাইপাশ না ভাবলেও রাত্রে উদ্ভট স্বপ্ন এড়াতে পারে না। মাঝে মাঝে ওর কপালের কাটা দাগটাও অসম্ভব চুলকোয়, দারুণ অস্বস্তি লাগে। কিন্তু রন, হারমিওন, সিরিয়াস সেই সম্বন্ধে কিছু ভাবে বলে মনে হয় না। নিজেকে আর বোকা বানাবে না, ওদের কথা ভাববে না। অতীতে ওর কপালের কাটা দাগটা চুলকোবার সময় কে যেন সাবধান করে দিয়েছিল, ভোল্ডেমর্ট আবার আবির্ভাব হচ্ছে প্রচুর শক্তি নিয়ে। যেহেতু ভোল্ডেমর্ট এসে গেছে, কপালের কাটা দাগটা চুলকোলে ধরে নিতে হবে ওই রকমভাবে চুলকোবেই। তার জন্য অন্য কিছু চিন্তার কারণ নেই। পুরনো খবর ছাড়া আর কিছুই নয়, ওই ভোল্ডেমর্ট। যখন ও রন আর হারমিওনের কথা ভাবে, তখনও ক্ষিপ্ত হয়ে ওঠে অবিচারের জন্য। একমাত্র ওর জন্যই সকলে জানতে পেরেছে লর্ড ভোল্ডেমর্ট প্রচুর শক্তি নিয়ে ফিরে এসেছে। তার উপযুক্ত প্রতিদান কি ভার্সেলেদের ছোট একটা স্যাঁতস্যাঁতে ঘর? সম্পূর্ণভাবে জাদু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে 4 সপ্তাহ এরকম বন্দি থাকা, এত সহজে কি ডাম্বলডোর ওকে ভুলে যাবেন? কেন রন আর হারমিওন ওকে ভারতে একসঙ্গে ছুটি কাটাবার নিমন্ত্রণ করেনি? সিরিয়াসের উপদেশ আর কতদিন ও ভালো ছেলের মতো হাত গুটিয়ে বসে থাকবে? অথবা স্টুপিড ডেইলি প্রফিটে লিখবে না ভোল্ডেমর্ট ফিরে এসেছে? এই সমস্ত চিন্তা হ্যারির মাথায় বনবন করে ঘোরে, স্থির করতে থাকতে পারে না। ও অন্যায় অবিচারের কথা ভেবে গুমোট রাতে তারা ভরা আকাশের দিকে বিষণ্ণ চিত্তে তাকিয়ে থাকে। ওর আশেপাশে সবকিছুই নীরব নিথর। মাঝে মাঝে দু একটা গাড়ি চলার শব্দ বা কিছু লোক পার্কের ভিতর দিয়ে চলছে তারই শব্দ। তাদের মধ্যে একজন বেসুরো বিকৃত কণ্ঠে গান গেয়ে উঠল, বাকি সবাই হাসছে। হঠাৎ কানে এলো কয়েকটা রেসিং সাইকেলের ক্লিং ক্লিং শব্দ। হ্যারি জানে বাইকে ঘুন্টি মারতে মারতে কারা আসছে। দলের আগে যে বাইক চালাচ্ছে সে তার খালাতো ভাই ডাডলি, কোনো সন্দেহ নেই।
ও বিশ্বস্ত সাঙ্গপাঙ্গ নিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। ডাডলি চিরকালই মোটাসোটা, ইদানিং ডায়েটিং আর ব্যায়াম করে দেহের ওজন কিছুটা কমিয়েছে। ওজন কমানোর সাফল্যতার পর সামান্য কর্মঠ হয়েছে। আঙ্কেল যাকে কাছে পায় তাকে ধরে বলে, জানো ডাডলি জুনিয়র হেভিওয়েট ইন্টার স্কুল বুকিং চ্যাম্পিয়ন হয়েছে। আঙ্কেলের ভাষায় নোবেল স্পোর্ট। ডাডলিকে আরও বেশি দুর্দান্ত করে তুলেছে। হ্যারির প্রাইমারি স্কুলের কথা মনে আছে। ডাডলি ওকে কাছে পেলেই প্রচণ্ড ঘুষি মারত। হ্যারি যেন ওর পাঞ্চবল। তখনও ছোট ছিল। এখন আর ডাডলিকে সে ভয় পায় না। সে মনে করে না যে অন্যদের ঘুষি মারার জন্য ডাডলির বক্সিং শেখা আর আঙ্কেলের বুক ফুলিয়ে যাকে পায় তাকে ডেকে ছেলের কৃতিত্বের কথা বলারও কোনো কারণ আছে। পাড়া প্রতিবেশীর ছোট ছোট ছেলেরা ডাডলিকে দেখলেই লুকিয়ে পড়ে। হ্যারি দূর থেকে দেখলো অন্ধকারের ভিতর দিয়ে ওরা আসছে। ভাবে, কে জানে আজ কোনো এক নিরীহ ছেলেকে সকলে মিলে ধরে ওরা মারধর করেছে। ডাডলির বন্ধুরা হ্যারিকে একলা বসে থাকতে দেখলে নিশ্চয়ই চুপ করে থাকতো না। ঘিরে ধরে অবশ্যই কিল চড় মারত। তাহলে ডাডলি তখন কি করত? কিন্তু হ্যারি এখন প্রস্তুত। হাতে রয়েছে ম্যাজিক ওয়ার্ল্ড। আসুক ওরা, মারবার চেষ্টা করুক। এমন কিছু ভেলকি দেখাবে যাতে ভবিষ্যতে ওর সামনে আসতে সাহস করবে না। কিন্তু ডাডলির সাঙ্গপাঙ্গরা ওকে দেখতে পায়নি। অযথা মারপিট করতে ওর মন চায় না। কোনোভাবেই সে আর জাদুদণ্ড দিয়ে ম্যাজিক দেখাবে না। অযথা ব্যবহার করলে স্কুল থেকে আবার বিতাড়িত হবার সম্ভাবনা আছে। একটু একটু করে ডাডলির বন্ধুদের গলার শব্দ কমে গেল। ওরা হ্যারির দৃষ্টির বাইরে চলে গেছে। খুব সম্ভব পৌঁছে গেছে ম্যাগনোলিয়া রোডের কাছে। সিরিয়াস, দেখো, আমি তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করছি। হ্যারি নিস্পৃহ হয়ে ভাবে, কোনো কিছুই সতর্ক না হয়ে করা ঠিক নয়। মাথা ঠান্ডা রেখে কাজ করো। সিরিয়াস, তুমি করেছ ঠিক তার বিপরীত। হ্যারি দাঁড়ালো, আড়মোড়া ভাঙল। আঙ্কেল আন্টি সবসময় ভাবেন রাতে যে সময় ডাডলি বাড়ি ফেরে সেটা সঠিক সময়। তারপরে বাড়ি ফিরলে অবশ্যই ধরে নেন দেরি করে ফিরেছে। আঙ্কেল ভার্নন হ্যারি কোনো কারণে ডাডলির পরে বাড়ি ফিরলে চোখ লাল করে শাসন করে। তালা দিয়ে ঘরে বন্ধ করে রাখার ভয় দেখান। হ্যারি বড় দেখে একটা হাই তুলে পার্কের গেটের দিকে চলল। ম্যাগনোলিয়া রোড প্রাইভেট ড্রাইভের মতো চকচকে তকতকে। বাড়ির সামনে সবুজ লন, ফুলের বাগান। ওদের বাড়ির সামনে রাখা গাড়িগুলো প্রাইভেট ড্রাইভের মতো ঝকঝকে তকতকে। হ্যারি রাত্রিবেলা লিটিল হুইঙ্গিং দিয়ে যাওয়া পছন্দ করে। রাত্রে সব বাড়ির জানালার পর্দা ফেলা থাকে। পর্দার ফাঁক দিয়ে আলো ঠিকরে পড়ে রাস্তায়। ওকে দেখে নাক সিটকোবার কেউ সুযোগ পায় না ঘরের ভেতর থেকে। ও খুব জোরে জোরে হাঁটতে লাগলো। অর্ধেক রাস্তা পার হবার পর আবার চোখে পড়ল ডাডলিদের দল। ম্যাগনোলিয়া ক্রিসেন্টের মুখে ওরা শুভরাত্রি জানাচ্ছিল। হ্যারি বিরাট একটা লিলাক গাছের ছায়ার তলায় দাঁড়ালো যাতে ওরা দেখতে না পায়। ওদের চলে যাবার অপেক্ষা করতে লাগলো। শুনতে পেল ম্যালকমলের কথা। বেটা শুয়োরের ছানার মতো মার খেয়ে ক্যাঁ ক্যাঁ করছিল, তাই না? পায়ার্স বলল, চলি বিগডি, আবার কাল দেখা হবে। ওডেলি হাত বাড়িয়ে বলল, কাল একই সময় আমার বাড়িতে আয়, বাড়িতে মা বাবা থাকবে না। গর্ডন বলল, বাই ডাভ, আবার দেখা হবে বিগডি। সবকটা সাঙ্গপাঙ্গ চলে না যাওয়া পর্যন্ত হ্যারি লিলাক গাছের তলায় দাঁড়িয়ে রইল। ওরা চলে গেলে ম্যাগনোলিয়া ক্রিসেন্টের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর খুব জোরে জোরে হেঁটে ডাডলির সামান্য দূরে দাঁড়ালো। ডাডলি তখনও বেসুরো গান গাইতে গাইতে বাড়ির দিকে যাচ্ছিল। আরে বিগডি! ডাডলি ডাক শুনে পিছনে তাকালো। ওহ, ঘুতঘুত করে ডাডলি বলল, তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছ বিগডি? ধ্যাৎ, বাজে বকো না। ডাডলি দাঁত খিচিয়ে বলল, শান্তি শান্তি। বাহ, সুন্দর তোমার নামকরণ করেছি। হ্যারি ডাডলির পাশে এসে বসল। যে যাই বলুক, তুমি আমার কাছে ইকিল ডিকিন্স। এই, তুমি চুপ করো। ডাডলি ওর শুয়োরের রাঙের মতো মোটা একটা হাত ঘুষি মারার জন্য এগিয়ে দিয়ে বলল,
এই, তোমার বন্ধুরা জানে আন্টি তোমায় আদর করে কি নামে ডাকেন? মুখ বন্ধ করবে না? তুমি তো তোমার মায়ের মুখ বন্ধ করতে পারবে না? পপকিন, ডিস্কি, ডিডেডামস নাম বড় মধুর, তোমায় ওই নামে ডাকতে পারি? ডাডলি চুপ করে রইল, মুখে রা নেই। ওর ইচ্ছে করলো দুবলা পাতলা হ্যারিকে মারতে পারত, কিন্তু অনেক ভেবে চিনতে হাত গুটিয়ে নিল। তো আজ তুমি কাকে মারধর করলে? হ্যারি দাঁত বার করে হাসতে হাসতে বলল, নিশ্চয়ই একটা ছোট 10 বছরের ছেলেকে। আমি জানি মাস দুয়েক আগে তোমরা মার্ক ইভান্সকে একলা পেয়ে ভীষণ মেরেছিলে। ওর নিজের দোষে মার খেয়েছে। ডাডলি খোঁত করে বলল, ও তাই? আমাকে নিয়ে ঠাট্টা করেছিল। সত্যি? তোমাকে নিশ্চয়ই দু পায়ে হাঁটা সুরের মতো দেখতে বলেছিল ডাভ। হ্যারি ম্যাজিক ওয়ান্ডটা পকেট থেকে টেনে নিল। দেখলো ডাডলি আর চোখে ওর দিকে তাকাচ্ছে। ওটা ব্যবহার করার তোমার অধিকার নেই, ডাডলি সাথে সাথে বলল। আমি জানি তুমি পারবে না। যদি ব্যবহার করো তাহলে তোমার ওই উদ্ভট জাদু স্কুল তোমাকে তাড়িয়ে দেবে। কেমন করে জানলে বিগডি সেই আইন এখনো চালু আছে? হ্যারি মৃদু হাসল। বুঝলে চাদু, ওইটি ছাড়া তোমার আমাদের সঙ্গে লড়াই করার সাধ্যই নেই। ডাডলি ঘোত করে জাদুদণ্ডটা দেখতে দেখতে বলল, সত্যি তো, যেমন তোমার সামনে আর পেছনে 4টে করে সাঙ্গপাঙ্গ না থাকলে 10 বছরের একটা নিরীহ ছেলেকে বেধড়ক পেটাতে পারতে না। বুঝলে বিগটি, যে বক্সিং টাইটেলটা নিয়ে তুমি আর আঙ্কেল গর্ব করে বেড়াও, সেটা পেয়েছো একটা বাচ্চা ছেলের সঙ্গে লড়াই করে। কত ছিল তার বয়স, 7 না 8? 16 বছর। এটা তুমি মনে রেখো, তোমায় জানালাম। আরও জেনে রাখো, লড়াই শেষ হবার পরও প্রায় 20 মিনিট প্রায় চেতনা হারিয়ে মাটিতে শুয়েছিল। ও তোমার চেয়ে দ্বিগুণ ছিল। দাঁড়াও, ড্যাডিকে বলে তোমার মজা দেখাচ্ছি। কিসের জন্য? আবার তুমি বিশ্রী ওয়ানটা বার করে আমায় ভয় দেখিয়েছ। এখনই ছুটে যাবেই নাকি ড্যাডির কাছে? বলবে তোমার প্রিয় বক্সিং চ্যাম্পিয়ন হ্যারির হাতে সেই নোংরা জাদুর দণ্ডটা দেখে ভয় পেয়েছে। হা হা হা। রাতে তুমি খুব সাহসী হয়ে যাও, তাই না? এখন তো রাত্রি ডিডিকিন্স। চতুর্দিক এইরকম অন্ধকার হয়ে গেলে আমরা রাত্রি বলি। বলেছিলাম মানে ঘুমোবার সময়। তখন সাহস কোথায় পালায়? ডাডলি চলতে চলতে থেমে গেল। হ্যারিও থামল, তাকিয়ে রইল ডাডলির দিকে। সামান্য আলোয় দেখে মনে হলো ডাডলি বিরাট মুখ অদ্ভুত এক জয়ের আনন্দে ভরে গেছে। তার মানে তুমি বলতে চাও রাতের বেলায় বিছানায় একা শুয়ে আমি ভয় পাই? হ্যারি ভ্যাবাচেকা খেয়ে বলল, আমি তাহলে বালিশ, বিছানা বা অন্য কিছুতে ভয় পাই না। গত রাতেও আমি তোমাকে ঘুমের মধ্যে গো গো করতে শুনেছি। কার সঙ্গে কথা বলছিলে? ডাডলির কথা শুনে হ্যারির পেটের ভেতরটা কো কো করে উঠল। তুমি কি বলতে চাইছ? গত রাতেও আবার হ্যারি কবরস্থানের সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখেছে। ডাডলি উৎকটভাবে হেসে উঠল। তারপর খুব জোর গলায় ভেঙিয়ে ভেঙিয়ে বলল, সেড্রিককে মেরে ফেলো না, সেড্রিককে মেরে ফেলো না। সেড্রিক তোমার অতি প্রিয় বাল্যবন্ধু বুঝি? তুমি মিথ্যে কথা বলছো, ডাডলি হ্যারিকে বলল। কিন্তু বলার সময় ওর গলা শুকিয়ে গেল। ও জানে ডাডলি এক বর্ণও মিথ্যা বলছে না। ও কেমন করে সেড্রিকের নাম জানবে? ড্যাড, আমাকে বাঁচাও ড্যাড, ও আমাকে মেরে ফেলবে ড্যাড। আরে চো, হো হো হো। চুপ করো, হ্যারি ফুঁসে উঠল। একটি কথাও বলবে না ড্যাডলি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। ও মা, আমাকে বাঁচাও ড্যাড, ও সেড্রিককে হত্যা করছে, আমাকেও মেরে ফেলবে। এই এই, কি করছো? আমার দিক থেকে ওটা সরাও। ডাডলি ভয়ে ভীত হয়ে সুর বদলে বলল। ডাডলি কানা গালির দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। হ্যারি ওর জাদুদণ্ডটা সোজা ডাডলির বুকে তাক করেছে। 14 বছর ধরে ডাডলি ওর শিরা উপশিরায় ঘুরপাক খাচ্ছে। ও কি ডাডলিকে ছেড়ে দেবে? এমন দুর্ভাগ্যগ্রস্ত করবে যে হেঁটে বাড়ি ফেরার অবস্থা থাকবে না। পোকার মতো বুক ঘষতে ঘষতে বাড়ি ফিরতে হবে, অনেকটা শুঁয়োপোকার মতো। ভবিষ্যতে ওই কথাগুলো বলবে না। হ্যারি ধমক দিল, বুঝতে পেরেছো আমার কথা? ওটা তুমি অন্যদিকে সরাও।
আমার কথার মানে বুঝেছো? আমাকে তাক করো না, সরিয়ে নাও। ডাডলি অস্থির চিত্তে হাঁপাতে থাকে, এমনভাবে হাঁপায় যেন সদ্য ওকে প্রচণ্ড বরফের মতো ঠান্ডা জল থেকে তোলা হয়েছে। আচমকা সেই রাত্রিটা অদ্ভুতভাবে বদলে গেল। সবকিছু আলোকবিহীন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। আকাশের তারা, চাঁদ, কানাগলির দুধারে ক্ষীণ রাস্তার বাতিগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বহু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসা গাড়ি চলার শব্দ, গাছের ফিসফিসানি আর আর শোনা গেল না। উষ্ণ সন্ধ্যা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নিস্তব্ধ অন্ধকার, অভেদ্য অন্ধকার সবকিছু ছেয়ে গেল। কতগুলো বিরাট বিরাট দৈত্যদের বরফের মতো ঠান্ডা হাত কানাগলের সবকিছু চাদরে ঢেকে দিয়ে ওদের দৃষ্টিশক্তির লোপ পাইয়ে দিল। হ্যারির মনে হলো কোনো কিছু না ভেবে চিনতে হঠাৎ অজান্তে ও ম্যাজিক করে ফেলেছে, যদিও সেটা করবে না দৃঢ় প্রতিজ্ঞ ছিল। ওর এমন কোনো ক্ষমতা নেই আগের অবস্থা ফিরিয়ে আনার। সবকিছু ওর হাতের বাইরে চলে গেছে। ও এধার ওধার তাকিয়ে কিছু দেখবার চেষ্টা করলো, কিন্তু এক গভীর অন্ধকার চাদর ওর দুপাশে চেপে ধরেছে। ডাডলির ভয়ার্ত কণ্ঠস্বর হ্যারির কানে ঢুকল। এই এই হ্যারি, তুমি কি করলে? বন্ধ করো, বন্ধ করো বলছি। আমি কিছু করিনি। চুপ, এক চুলও নড়বে না। আমি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধ হয়ে গেছি। কতবার বলবো চুপ করো? হ্যারি দৃষ্টিহীন চোখে এধার ওধার তাকালো। ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে লাগলো। সারা দেহে কাঁটা দিয়ে উঠল। দু চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। প্রবলভাবে বলল, অসম্ভব, ওরা এখানে আসতে পারে না। লিটল হুইঙ্গিং এ নয়। ও আবার চোখ খোলার ব্যর্থ চেষ্টা করলো। ওদের দেখার আগে ওদের কথা শুনতে চায়। ডাডলি কাঁদো কাঁদো গলায় বলল, তোমার এই বদমাইশি বাবাকে বলে দেব। তুমি কোথায়? তোমার কি মতলব? তুমি কি করছো? কিন্তু ও কিছু শুনতে পেল না। যে ভয়ঙ্কর জিনিসটা শোনার প্রতীক্ষায় ছিল, শুধুমাত্র সেটাই ওর কানে এলো। কানাগড়িতে ওদের উপস্থিতি ছাড়াও অন্য কিছুর অস্তিত্ব অস্বীকার করতে পারছে না। বড় বড় টানা টানা গভীর শ্বাস প্রশ্বাস ওদের খুব কাছেই কারা যেন অবিরত ফেলে চলেছে। বরফের মতো ঠান্ডা শীতল আবহাওয়াতে দাঁড়িয়ে থাকতে থাকতে এক ভয়ঙ্কর ধাক্কা খেল। ও থরথর করে কাঁপতে লাগলো। ডাডলির গলা শুনতে পেল। হ্যারি, হ্যারি, ভালো চাও তো তোমার ম্যাজিক বন্ধ করো বলছি। ডাডলি চুপ। ওহ! অন্ধকারের ভেতর থেকে কে যেন ওর মাথার ধারে প্রচণ্ড এক ঘুষি মারল। এত তার জোর! হ্যারি খানিকটা শূন্যে উঠে গেল। চোখের সামনে সাদা সাদা আলো ফটফট করে শব্দ করে ফুটতে লাগলো। এই নিয়ে 1 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার হ্যারির মনে হলো ওর মাথার ভেতরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। পর মুহূর্তে ও ধপাস করে মাটিতে পড়ে গেল, আর হাত থেকে জাদুদণ্ডটা উড়ে গেল। গর্দভ ডাডলি! হ্যারি যন্ত্রণাকাতর কণ্ঠে চিৎকার করল। ওর দুটো চোখ দুটো যন্ত্রণায় জলে পরিপূর্ণ। ও ওর হাত পা থেকে ধুলো ছাড়তে লাগলো। ডাডলি, যেও না, ওদিকে যেও না, ফিরে এসো, তুমি বিপদের মুখে ছুটে যাচ্ছ। ওর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে কে যেন বীভৎসভাবে চিৎকার করে উঠল। তারপরেই ডাডলির পায়ের শব্দ শোনা গেল না। ঠিক সেই সময় হ্যারির মনে হলো অসম্ভব হাড় কাঁপানো ঠান্ডা। ওর সামনে এসে দাঁড়িয়েছে কেউ, তার অর্থও জানে না। একটি অর্থ, একজন নয়, আরও রয়েছে তার সঙ্গে। ডাডলি যেখানেই থাক, মুখটা চেপে বন্ধ করে থাক। জাদুদণ্ড? হ্যারি মাকড়সার মতো ওর দুহাত তুলে পাগলের মতো বলল, আমার জাদুদণ্ড কোথায়? কোথায়? এগিয়ে এসো লুমোস। হ্যারির মুখ থেকে আপনা আপনি স্পেল বেরিয়ে এলো। খোঁজবার জন্য ওর আলো দরকার। কথাটা ভাবার সাথে সাথে ওর ডান হাত থেকে আলো বিচ্ছুরিত হতে লাগলো। জাদুদণ্ডের মুখ থেকে আগুন জ্বলে উঠল। হ্যারি জাদুদণ্ডটা একরকম হিচড়ে তুলে ধরে সেটা পায়ের কাছে পড়ে ঘুরপাক খেতে লাগলো। হ্যারি জাদুদণ্ডটা হাতে তুলে নিয়ে বলল, এক্সপেক্টো পেট্রোনাম। বলার সাথে সাথে হ্যারি জাদুদণ্ডের মুখ থেকে রূপালি রঙের বাষ্প বেরোতে লাগলো। ডিমেন্টর গতি কমিয়ে দিল, কিন্তু জাদুমন্ত্র ঠিক মতো কাজ করেনি। হ্যারি দাঁড়িয়ে উঠে সামান্য পিছু হটল। ডিমেন্টর তখন ওর উপর ঝাঁপিয়ে পড়েছে। দারুণ আতঙ্কে ওর মস্তিষ্ক বিভ্রান্ত।
হতবুদ্ধি হয়ে গেছে। কনসেন্ট্রেট। ডিমেন্টরের আল্লেখাল্লা থেকে এক জোড়া ধূসর ক্ষতের ওপর মামড়ে পড়ার মতো লিকলিকে দুটি হাত বেরিয়ে এসে ধীরে ধীরে হ্যারির দিকে এগোতে লাগলো। অজানা এক হিস হিস শব্দ হ্যারির কানে আসতে লাগলো। এক্সপেক্টো পেট্রোনাম। ওর গলার শব্দ খুব ধিমে আর দূর থেকে ভেসে এলো যেন। আবার একগাদা রূপালী বাষ্প আগের চাইতে আরো দুর্বল হয়ে ওর জাদুদণ্ডটা থেকে বেরোতে লাগলো। ওর আর কিছু করতে পারছে না, জাদুমন্ত্রও কাজ করছে না। ওর মাথার ভেতর কে যেন দমকে দমকে হেসে চলেছে, তীক্ষ্ণ উচ্চস্বরের হাসি। ডিমেন্টরের পচা গন্ধ নাকে আসছে, মৃত্যুর শীতল নিঃশ্বাস ওর ফুসফুস ভরিয়ে দিচ্ছে। কোনো এক অতলতলে হারিয়ে যাচ্ছে। ও ভাবো আনন্দের কথা ভাবো, কিন্তু ওর মনে তো কোনো আনন্দ নেই। ডিমেন্টরের হাতের বরফ শীতল আঙুলগুলো ওর গলা টিপে ধরতে এগিয়ে আসছে। উচ্চস্বরের হাসির বিরাম নেই, গতি তার বেড়েই চলেছে। কেউ যেন মাথার ভিতর থেকে কিছু বলছে, হ্যারি, মৃত্যুর কাছে মাথা নত কর। যন্ত্রণাহীন মৃত্যু হতে পারে। আমি ঠিক জানি নে তোমার কখনো মৃত্যু হয়নি। তাহলে তো আর রন হারমিওনের সঙ্গে দেখা হবে না। ওদের মুখগুলো ওর মানুষ চোখের সামনে ভেসে উঠল, তবুও বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নিয়ে চলল। এক্সপেক্টো পেট্রোনাম। হ্যারির জাদুদণ্ডের মুখ থেকে একটা প্রকাণ্ড হরিণ শাবক বেরোতে লাগলো। শিং দিয়ে ডিমেন্টরের হৃৎপিণ্ডের কাছে ঢু মারতে লাগলো। কখনো এগোয়, কখনো পিছয়, অন্ধকারের মতোই ভারহীন। হরিণের শিংয়ের চাপে ডিমেন্টররা হঠাৎ সবেগে পিছু হটতে লাগলো। অনেকটা বাদুড়ের মতো পরাজিত হয়ে ডিমেন্টর পালালো। ওইদিকে ধাওয়া করো, হ্যারি চিৎকার করে হরিণকে নির্দেশ দিল। চরকিবাজির মতো ঘুরতে ঘুরতে ও কানা গলির শেষ প্রান্তের দিকে বেগে ছুটল, হাতে প্রজ্বলিত জাদুদণ্ড। ডাডলি, ডাডলি! খুব বেশি না, বার্কি 13 পা ছোটার পর ও ডাডলির কাছে পৌঁছালো। দেখতে পেল ডাডলি জমিতে কুঁকড়ে শুয়ে আছে, ওর 2 হাতে মুখ ঢাকা। দ্বিতীয় ডিমেন্টর ওর ওপর হুমড়ি খেয়ে বসে রয়েছে। ডাডলি এর কবজি ওর লেগ প্যাকের সরু লম্বা লম্বা আঙুল চেপে ধরে রয়েছে, আঙুলগুলো যেন নাচছে। ওর আবৃত মুখ ডাডলির মুখের কাছে অনেকটা নামানো দেখে মনে হলো চুম্বন করতে চাইছে। ওদিকে যাও, হ্যারি খুব জোরে আদেশের সুরে নির্দেশ দিল হরিণের শিংকে। হরিণ শিং একরকম লাফাতে লাফাতে এগিয়ে গেল ডাডলির দিকে। ডিমেন্টরের চক্ষুবিহীন মুখ প্রায় ডাডলির মুখ স্পর্শ করেছে, তখন রূপালী হরিণের শিং ওকে ধরে ফেলল। সেই সর্বাঙ্গ ঢাকা মূর্তি ডাডলিকে ছেড়ে দিয়ে আগের সঙ্গীর মতো হাওয়াতে মিলিয়ে গেল। হরিণের শিং ও কানাগলির শেষ প্রান্তে গিয়ে রূপালী কুয়াশার মধ্যে বিলীন হয়ে গেল। আকাশে আবার চাঁদ, তারা রাস্তার বাতি প্রাণ ফিরে পেল। কানাগলিতে গরম এক ঝলক হাওয়া বয়ে গেল। কাছাকাছি বাগানের গাছগুলোর পাতা পতপত করে উঠল। ম্যাগনোলিয়া ক্রিসেন্ট গাড়ির চলার শব্দে গমগম করে উঠল। হ্যারির আশপাশের সবকিছু প্রাণচঞ্চল হয়ে উঠল। একটু পর বুঝতে পারল ও ঘেমে নিয়ে গেছে। টি শার্টটা গায়ে আঠার মতো সেটে রয়েছে। যা ঘটে গেল ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সত্যিই কি ডিমেন্টররা লিটল হুইঙ্গিংতে এসেছিল? ডাডলি তখনও মাটিতে ভয়ে জুবুথুবু হয়ে শুয়ে রয়েছে, কাঁপতে কাঁপতে বিড়বিড় করে কিছু বলছে। হ্যারি হাঁটু গেড়ে ডাডলির কাছে বসে দেখতে চাইল ও ভয়ে অজ্ঞান হয়ে গেছে না দাঁড়াবার শক্তি আছে। ঠিক সেই সময় হ্যারি শুনতে পেল ওর পেছনে কারো পায়ের শব্দ। কে দাঁড়িয়েছে দেখার জন্য মুখ ফেরালো। হাতের জাদুদণ্ড তাড়াতাড়ি উপরে তুলল। দেখতে পেল মিসেস ফগ হাঁপাচ্ছেন। মাথার চকচকে পাকা পাকা চুল হেয়ার নেটে আবদ্ধ, হাতের কবজিতে ঝুলছে শপিং ব্যাগ। বাড়িতে পরার ছোট দুটো জুতো থেকে 2 পায়ের অনেকটা বেরিয়ে এসেছে। হ্যারি তাড়াতাড়ি ওর জাদুদণ্ড মিসেস ফিগের দৃষ্টি আড়াল থেকে আড়াল করল। আরে ওটা লুকাতে যেও না মূর্খ ছেলে, মিসেস ফিগ তীক্ষ্ণ স্বরে বললেন। আরও 2-4টে তো এখানে ওখানে থাকতে পারে। দাঁড়াও, আমি শয়তান মুন্ডান গাছ ফ্রেচারকে খুন করব।